কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ যে পেঁচিয়ে কম্প্যাক্ট হয়ে ক্রোমোজোম তৈরি করে সেটা তো তোমরা অলরেডি জেনেই গেছো। কিন্তু এই ক্রোমোজোম গঠিত হওয়ার পর এর গঠনটা ঠিক কিরকম হয় সেটাই আজ আমরা জানার চেষ্টা করব। এবার আদর্শ ক্রোমোজোমের স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। চলো দেখো, এক্ষেত্রে সূক্ষ্ম সুতোর মতো যে অংশ দেখা যাচ্ছে তাকে বলে ক্রোমোনিমা, যাকে বহুবচনে ক্রোমোনিমাটা বলা হয়। আরেকটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ক্রোমোনিমা আবার বিভিন্ন স্থানে বেশি ঘন হয়ে পুঁতি বা দানার মতো কিছু অংশ তৈরি করে, যাদের বলে ক্রোমোমিয়ার। আর পরপর যে কোনো দুটো ক্রোমোমিয়ারের মাঝখানে থাকা হালকা সুতোর মতো অংশকে বলে আন্তঃক্রোমোমিয়ার অংশ। একটা আদর্শ ক্রোমোজোমের গঠনকে আমরা যখন অবজার্ভ করব তখন আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে একটা খাঁজের মতো অংশ রয়েছে। এই অংশটাকে বলে প্রাথমিক খাঁজ বা মুখ্য খাঁজ। আর এই মুখ্য খাঁজে থাকা ঘন অংশটার নাম হলো সেন্ট্রোমিয়ার। দেখো, সেন্ট্রোমিয়ারের উভয় পাশে চাকতির মতো এক ধরনের গঠন দেখা যাচ্ছে, একেই বলে কাইনেটোকোর। অনেক সময় ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও আরও কিছু খাঁজের মতো অঞ্চল থাকতে পারে, যাদের বলে গৌণ খাঁজ। এই অঞ্চলকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নও বলা হয়, কারণ কোষ বিভাজনের টেলোফেজ দশায় ক্রোমোজোমের এই অঞ্চলটি নিউক্লিওলাস গঠন করতে হেল্প করে। এবার ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তভাগটিকে লক্ষ্য করো। এই অংশটিকে বলে টেলোমিয়ার। আবার কখনো কখনো দেখা যায় ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তটা যেন বাল্বের মতো একটু ফোলা। এই স্ট্রাকচারটার নাম হলো স্যাটেলাইট। এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে সংক্ষেপে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে আমরা একটা আদর্শ ক্রোমোজোমের গঠন সম্পর্কে জানলাম। তবে তোমরা এটা কি জানো যে কোষের মধ্যে থাকা এই ক্রোমোজোমগুলোকে সব সময় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না। পরীক্ষা করে দেখা গেছে যে কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। তবে এই মেটাফেজ দশার ক্রোমোজোমগুলি আদর্শ ক্রোমোজোমের থেকে দেখতে একটু আলাদা, কারণ কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম থেকে দুটি করে ক্রোমাটিড তৈরি হয়, যারা সেন্ট্রোমিয়ার অংশে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আর এই সেন্ট্রোমিয়ারের গায়ে যে কাইনেটোকোর থাকে তা কোষ বিভাজনের সময় বেম তন্তুর সঙ্গে ক্রোমোজোমগুলোকে আটকে রাখে। এবার যদি আমরা বেশ কয়েকটা ক্রোমোজোমকে একসাথে অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান বিভিন্ন রকমের হয়। সেন্ট্রোমিয়ারের দুপাশে থাকা ক্রোমোজোমের অংশকে ক্রোমোজোমের বাহু বলে। ছোট বাহুটিকে বলে পি বাহু আর বড় বাহুটিকে বলে কিউ বাহু। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বিভিন্ন ক্রোমোজোমে এই পি ও কিউ বাহুর দৈর্ঘ্য বিভিন্ন রকমের হতে পারে। এর ওপর ভিত্তি করে, মানে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর ভিত্তি করে ক্রোমোজোম 4 প্রকারের হয়। যদি ক্রোমোজোমের একদম মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তখন তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। আবার ক্রোমোজোমের মাঝখানের একটু ওপরে বা নিচে সেন্ট্রোমিয়ার অবস্থিত হলে তাকে বলে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি ক্রোমোজোমের কোনো এক প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম।
আর যদি ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে বলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আবার ক্রোমোজোমকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো: 1. মোনোসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ একটি মাত্র সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম। 2. ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, এই ক্রোমোজোমে দুটি সেন্ট্রোমিয়ার থাকবে। 3. পলিসেন্ট্রিক ক্রোমোজোম, এই ধরনের ক্রোমোজোমে দুইয়ের বেশি সেন্ট্রোমিয়ার থাকে। আবার কখনো নানা কারণে ক্রোমোজোমের অংশ ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে ভেঙে যাওয়া অংশটিতে সেন্ট্রোমিয়ার থাকে না। এই ধরনের ক্রোমোজোমকে বলে আসেন্ট্রিক ক্রোমোজোম। আজকে তাহলে আমরা ক্রোমোজোমের গঠন এবং প্রকারভেদগুলো সম্পর্কে আইডিয়া পেলাম।